আবারও সরাসরি চলে যাব আমরা, নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আমরা দেখলাম সেনাপ্রধান কি বললেন, প্রথমে সর্বদলীয় বৈঠক এবং 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চলবে, অর্থাৎ যেন পুরোটাই আগের থেকে ঠিক করা ছিল। দেখো, একটা কথা বললেন সেনাপ্রধান, সেটা হচ্ছে অশান্তি বিশৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণ করব, দেশ ভাড়ের দায়িত্ব এখন আমাদের উপর, ফলে আমাদের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, এবং 48 ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক, সে কথাও বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানের তরফে। এবং একথাও বারবার বলা হচ্ছে যে সব দলের প্রধানদের সঙ্গে সেনারা কথা বলছেন, সার্বিকভাবে আগে পরিস্থিতির নিয়ন্ত্রণ দরকার, আমরা নতুনভাবে সুন্দরভাবে অশান্তি এবং বিশৃঙ্খলা শেষ করব। বাংলাদেশের সেনাপ্রধানের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে 1-1.5 ঘন্টা আগেই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন, ঠিক সেই সময় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের এডিটর ইন চিফ সুধীর চট্টোপাধ্যায় তিনি রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। এই মুহূর্তে সার্বিকভাবে বাংলাদেশে একটা চূড়ান্ত উত্তেজনা রয়েছে। এখানে সেনাপ্রধান বললেন, অশান্তি বিশৃঙ্খলা যা হবে আমরা বুঝে নেব, ভরসা রাখুন, সেনা কিভাবে দেশকে রক্ষা করতে সেই রক্ষা করবে। অবশ্যই আগরতলায় পা রাখলেন শেখ হাসিনা, বাংলাদেশ ছাড়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলেন আগরতলায়। এমনটাই জানা যাচ্ছিল যে আগরতলা হয়েই তিনি ভারতের উদ্দেশ্যে, দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আগরতলায় পৌঁছে গেছেন শেখ হাসিনা। হাসিনার নিরাপত্তার দায়িত্ব এই মুহূর্তে কি তাহলে আগরতলায়? এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলায় পা রাখলেন, এই মুহূর্তে যা জানা যাচ্ছে তিনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাংলাদেশ ছাড়ার মধ্যেই কার্যত তার বাসভবনের দখল যেমন নিল লাখো লাখো মানুষ, তেমনি শেখ মুজিবুর রহমানের মূর্তিতে পড়ল হাতুড়ির ঘা। বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে পৌঁছলেন আগরতলায়, অর্থাৎ যেমনটা জানা যাচ্ছিল যে আগরতলা হয়ে দিল্লি এবং তারপরেই কি পশ্চিমবঙ্গে শেখ হাসিনা, সেই বিষয়টি আর হয়তো কিছুক্ষণের অপেক্ষায়। হাসিনা নিরাপত্তার দায়িত্ব নিল বিএসএফ। হাসিনা পৌঁছেছেন আগরতলায়, দায়িত্ব নিল বিএসএফ। যদিও বাংলাদেশ ছাড়ার আগেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সূত্র মারফত, এমনটাও জানা যাচ্ছিল যে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা, যদিও কোনো কপ্টার পাঠাবেন না নয়াদিল্লি, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছিল। যদিও বাংলাদেশের বিশেষ কপ্টারে তিনি দেশ ছেড়েছেন এবং আগরতলায় পা রাখা মাত্রই বিএসএফ নিল শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্ব। এবার কি দিল্লি হয়ে পশ্চিমবঙ্গ, সেটা আর কিছুক্ষণের হয়তো অপেক্ষায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি নিউজ রুম থেকে আমাদের এডিটর ইন চিফ সুধীর চট্টোপাধ্যায় এবং প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, দেখো, প্রথমেই বলি যে একেবারে নজিরবিহীন ঘটনা, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ শেখ হাসিনার দায়িত্ব নিল, আগরতলায় পা রেখেছেন বাংলাদেশের সদ্য পদত্যাগী শেখ হাসিনা মুজিবর কন্যা। আমরা সুজিতদার সঙ্গে কথা বলবো। সুজিতদা, যে কথা শুরুতে হচ্ছিল, একদমই তার কারণ সেনাবাহিনী এইরকম পরিস্থিতিতে সেনাবাহিনী নেয়, তার কারণ বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, সেই ইতিহাসে যেভাবে কু হয়েছিল, নিশ্চয়ই একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস বাট নট ইন সেম অর্ডার। ঠিক যেরকমভাবে আমার সেই সময়টার মনে পড়ে যাচ্ছে, 90-এর দশক বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়ে গেছিল, যে সময় জাতীয় পার্টি পরবর্তী ক্ষেত্রে যে তৈরি করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ দখল নিয়েছিল এবং 9 বছর এরশাদ শাসনকাল ছিল। অর্থাৎ সেনাবাহিনীতে অনেক সময় নিলে তারা অন্তর্বর্তী সরকারের দিকেই এগোয়, বাংলাদেশের একটা ট্র্যাডিশন। শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ সেই সময় উঠেছিল যে শেখ হাসিনা ক্ষমতা যত তিনি দৃঢ় করেছেন, যতদিন তিনি থেকেছেন, শেখ হাসিনা কিন্তু ততোধিক অবধি কিন্তু তিনি যেটা করেছেন, এই অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারকে তিনি সরিয়ে দিয়েছিলেন। এই যে ঘটনা, এই ঘটনা 6 মাস আগে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, বারবার করে এই প্রশ্নটা আসলো যে বাংলাদেশ কি সুষ্ঠু গণতন্ত্রের পথে হাঁটবে, বাংলাদেশে কি বহুদলীয় ব্যবস্থা ঠিকমতো থাকবে। এবং সেই সময় আমেরিকার যিনি রাষ্ট্রদূত ছিলেন পিটার ব্লিংকেন মাফ করবেন টমাস হাস কিন্তু বাংলাদেশে বিষয়ে বারবার করে এসেছিল এবং সে সময় তারা বিবৃতি দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নও বিবৃতি দিয়েছেন। কিন্তু শেখ হাসিনার কাছে মুক্তিযুদ্ধের যে আবেগ, তিনি বঙ্গবন্ধু কন্যা, ভারতবর্ষের সহযোগিতা বারবার তিনি পেয়েছেন। পরিষ্কার মনে পড়ছে একটু অদূরেই সেই 1971 সালের আগে
যখন অপারেশন সার্চ লাইট করেছিল পাকিস্তান বাহিনী এসে অপারেশন সার্চ লাইট করে কিন্তু বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীকে মেরেছিল। প্রশ্ন উঠেছে বাংলাদেশ নিয়ে, যে ভারত বিদ্বেষ নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি খেলার সময় তারা বাংলাদেশের এই যে শক্তি, বিভিন্ন রকম মন্তব্য তারা করছিল, তারা ভুলে গেছিল যে মুক্তিযুদ্ধের চেতনাটা সেদিন কী ছিল। তাজউদ্দিন আহমেদ যেদিন স্বাধীন বাংলাদেশ ঘোষণা করা হয়েছিল, ঠিক অদূরে পাক সার্কাস সুচারু আমরা খবর করতে যেখানে প্রায়শই যাই, সেখানে স্বাধীন বেতার কেন্দ্র তৈরি হয়েছিল। সেই স্বাধীন বেতার কেন্দ্র থেকে কিন্তু সেদিন মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। তারপর ভারতীয় সেনাবাহিনীর গৌরবজনক অধ্যায়, ভারতীয় সেনাবাহিনীর এই উপমহাদেশের কথা হচ্ছে এই মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের সাধারণ নাগরিক কি ভুলে গেলেন? যে মুক্তিযুদ্ধের নায়ক মুজিবর, তার মূর্তি ভাঙা হচ্ছে। এবং একটু আগে সেনার স্টেটমেন্ট দিল অন্তর্বর্তী সরকার গড়ে আমরা সমস্ত অন্যায় অবিচার যা হয়েছে তার বিচার করব। অবশ্যই অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে ডক্টর ইউনূসের নাম শোনা যাচ্ছে। ডক্টর ইউনূস যিনি বাংলাদেশের প্রথম যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। কেন বাংলাদেশের মানুষ তারা চাইবেন শান্তি এবং উন্নয়ন, যে উন্নয়নের পথে হাসিনা সরকার দেখিয়ে দিয়ে গেছে। আজ বাংলাদেশে প্রায় যেভাবে ফ্লাইওভারটা হয়েছে বিশ্বের বিস্ময় হয়ে দাঁড়িয়েছে, সেই বাংলাদেশে চলে যাচ্ছে। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে শুরুতে, সেই প্রশ্নটার আগে উত্তরটা দিই যে কেন মুক্তিযুদ্ধের চেতনা চলে গেল। এই ক্ষেত্রে অনেকেই, সম্প্রতি আমি তাসলিমা নাসরিনেরও লেখা পড়লাম, সেখানে অনেক বাংলাদেশের যারা স্বাধীন মুক্ত চিন্তক তাদের বক্তব্য শুনেছি, যারা এই হাসিনা সরকারের 15 বছরের মধ্যে অনেক অত্যাচারের সামনে গিয়ে তারা দাঁড়াতে হয়েছে। এই মুক্ত চিন্তকদের উপর অনেক ক্ষেত্রেই আক্রমণ নেমে এসেছে। তারা কিন্তু বারবার বলেছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু ক্রমশ অপহৃত হচ্ছে। অন্যদিকে যে জামাত ইসলামী শিবির, তাদের যে ছাত্র শিবির, সেই ছাত্র শিবির কিন্তু আন্দোলনের প্রথম থেকেই একটা দেখা যাচ্ছিল যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, যার নাভিদ ইসলাম বারবার সমন্বয়ক হিসাবে সামনে এসেছিলেন। তাকে অনেক ক্ষেত্রেই হাসিনা সরকার তাদের সাথে যে ব্যবহার করেছে, এবং পুলিশ এবং র্যাব বা বিজেপি নিয়ে তারা বারবার অভিযোগ করেছেন। কিন্তু যে দৃশ্য শুরুর দিন থেকে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে কিন্তু হাতে কিন্তু এই মোটা মোটা বাস ছিল। কালকেরও আমি একটা ভিডিও ফুটেজ দেখছিলাম ইউটিউবের সৌজন্যে, সেখানে এক ছাত্রের হাতে কিন্তু একটা বড় চাপাতি দেখছিলাম। সেই চাপাতি বা এগুলো কিন্তু বারবার বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে এসেছে। এবং ভারত নিয়ে এরা প্রশ্ন করে, ভারত বরাবর ছিল, এরা ইন্দিরা মুজিব চুক্তি জানে না, যে চুক্তি হয়েছিল এরা জানে না 1947 সালে ভারত যখন ভাগ হয়েছিল তখন নেহেরু লিয়াকত চুক্তি, সেখানকার সংখ্যালঘুদের যে সুরক্ষার প্রশ্ন রয়েছে। আজও তুমি জানো বিধানসভাতে সকালেই তোমার সাথে এই নিয়ে আলোচনা হচ্ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলেছিলেন, তিনি অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন। অবশ্যই যে আগে অ্যান্টিসিপেট করতে পারবে তাকে ধন্যবাদ জানানো অবশ্যই উচিত, এবং সেটা কিন্তু আজকে বিরোধী দলনেতা করে দেখিয়েছেন। তিনিও বলেছেন যে বাংলাদেশের এই যে সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় অত্যাচারগুলো এসেছে, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই উপমহাদেশে বাংলাদেশ কোন পথে যাবে? তারা উন্নয়নের পথ নেবে। এবং যে মূর্তি ভাঙার কথাটাও তুমি বললে যে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, দেখো যখন মূর্তি মানুষের কাজের থেকে ছাপিয়ে যায়, লোকে বেরিয়ে, আমরা অনেক সময় এটা ভাবি যে প্রচুর এরকম মূর্তি এবং অ্যাডভার্টাইজমেন্ট করলেই মানুষ বুঝে যাবে, না, ইতিহাস সচেতনতা আসে অন্যভাবে। তুমি মনে করে দেখো 90-এর দশকে যেদিন সোভিয়েত ইউনিয়ন ভাঙলো, গ্লাসনস্ট পেরেস্ট্রোইকার পরবর্তী অধ্যায়, ঠিক এরকম দৃশ্য দেখা গেছিল, লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে। যেদিন লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে, পরের দিন আন্তর্জাতিক সংবাদ সংস্থায় খবরগুলো করেছিল, ছবি দেখিয়েছিল। যারা একটু পুরনো প্রাচীন যারা রয়েছেন, বয়স্ক যারা সাংবাদিক, তারা এটা মাথায় রয়েছে। সেখানে লেনিনের মূর্তি একদিক থেকে ভেঙে পড়ে রয়েছে, সেখানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন একজন বয়স্ক মহিলা, যিনি বলশেভিক পার্টির ইতিহাসকে ধরে রেখেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনী এই পরিস্থিতিতে তারা দুর্দান্ত কাজ করেছেন, এবং এই সেনাপ্রধানকে তিনি নিয়োগ করেছেন, অনেকটা গণ্ডগোল করে দিয়ে গেছেন। হারুন রশিদ, যিনি হচ্ছেন বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ ডিপার্টমেন্ট ডিবি প্রধান হারুন রশিদ, তিনি এই সমন্বয়ককে 6 দিন ভেতরে রেখেছিলেন। তারপর তারা বিরিয়ানি খাচ্ছে, সেই ছবি সংবাদ মাধ্যমের কাছে পোস্ট করে দিয়েছেন অ্যাজ ইফ যে তারা রয়েছে, এবং তারা বলেছেন যে আজ থেকে পরের দিন থেকে আমরা যাব হচ্ছে ক্যাম্পাসে চলে যাব। এই যে ঘটনার এই পরিপ্রেক্ষিত 48 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ হয়েছে, এবং 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। প্রথম তিনি হচ্ছেন আর্মির হাতে তিনি দিয়ে গেছেন যে কারফিউ জারি করেছিলেন। কারফিউ জারি করার সাথে সাথে কিন্তু গতকালও আমি দেখেছি নাভেদ ইসলাম থেকে শুরু করে সমন্বয়করা তারা কিন্তু দিয়েছেন মার্চ টু ঢাকা, অর্থাৎ ঢাকা অভিযান, ঢাকা দখল করো। এবং এই রকম একটা যখন পরিস্থিতি এলো, মহেন্দ্রক্ষণ যখন এলো,
তখন বুঝতে পারলেন এবং সেনাপ্রধান প্রথম থেকে বিবৃতি দিয়েছিলেন 48 ঘন্টা আগের থেকে যা হবে শান্তিপূর্ণভাবে হবে। অর্থাৎ শেখ হাসিনার প্রতি তার যে অবদান বা মুজিবুর রহমানের যে অবদান এবং সেই অবদানের কথা স্মরণ রেখে পুরো ব্যবস্থাটা সম্পন্ন হয়ে শেখ হাসিনা আগরতলায় তিনি পা রাখলেন। মনে রাখতে হবে সেই আগরতলা সেখানে পা রেখেছিলেন যেদিন পাক সরকার এই গণতন্ত্র মানেনি। শেখ মুজিবুর রহমান তিনি ইলেকশনে জিতে এসেছিলেন, তাকে ষড়যন্ত্র করে সেই সময়কার পাক সেনানায়ক যারা ছিলেন সেই ইয়াহিয়া খান থেকে শুরু করে জুলফিকার আলী ভুট্টো তারা কিন্তু সেদিনকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসি দিয়েছিলেন এই তার বাবা যে মুজিবুর রহমানকে। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশ বরাবর এরকম হয়েছে, গণতন্ত্রের পথে এগোতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। সেখানকার সেনাপ্রধান বলছেন আন্দোলনকারীদের দাবি পূরণ হবে, নিশ্চিন্তে থাকুন। কি কোন পথে পূরণ হবে? আন্দোলনকারীদের দাবি সেটা তো পূরণই হয়ে গেছে। আগে কোটা তো সংস্কার হয়েছে, বিচার বিভাগকে মান্যতা দিলে বিচার বিভাগ গতকাল পুলিশকেও বলেছিল যে আপনারা নিজেদের নিরাপত্তার সাথে আপনারা যদি আক্রান্ত হন, কেন গতকাল এই খবরও এসছে সংবাদ কেন প্রচুর ভুয়ো এবং গুজব ছড়াচ্ছে। আমরা এইখানে কেন বাংলাদেশ থেকে যে ছবি যেগুলো আসছে ভারত বাংলাদেশের সম্পর্ক চিরকালই অত্যন্ত স্পর্শকাতর, কিন্তু বারবার হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের পেছনে গোটা পৃথিবীতে জেল পরিশ্রম করতে হয়েছিল। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে তৎকালীন ভারতবর্ষের যিনি সেনার সমস্ত কমান্ডিং ইন চিফ যিনি ছিলেন সেই শাম মানেকশা এবং ভারতীয় সেনাবাহিনীর যে অভূতপূর্ব আত্মবলিদান, দুর্ভাগ্যের বিষয় তারা কলকাতা শহরে এসেও পর্যন্ত শুনিয়ে দিয়ে গেছে ভারত তাদের সব ব্যাপারে হচ্ছে হস্তক্ষেপ করছে। এখানে হস্তক্ষেপের কোনো প্রশ্নই ছিল না। ভারত কোনো বিবৃতি দেয়নি এবং বিবৃতি দেয়নি বলেই হচ্ছে অনেক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন শক্তি আছে, আমরা সেই শক্তিকে কিন্তু চিনি, একেবারে চিনি না এটা ভাবলে খুব হবে। তার কারণ হচ্ছে নিরালম্ব বায়ুভূত পশ্চিমবঙ্গের জেনারেশনসকে ভাবলে কিন্তু একটু সমস্যা হবে বাংলাদেশের। তার কারণ হচ্ছে এই পরিস্থিতি শান্তি পথে এগোবে এবং বাংলাদেশের যারা হিন্দু যারা রয়েছেন, বৌদ্ধ যারা রয়েছেন, খ্রিস্টান যারা রয়েছেন, আদিবাসী যারা রয়েছেন, চাকমা যারা রয়েছেন, তাদের সমস্ত ধন সম্পদ মালামাল ইজ্জত এই প্রশ্ন রয়েছে। এবং একটা শেষে আমি এই কথাটা বলবো, না হলে অসম্পূর্ণ থেকে যাবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিসিপি যার নাম এবং বাংলাদেশের যে পার্টি যার সাথে হচ্ছে বাঘা সিদ্দিকী বা রাশেদ খান মেননের মতো ব্যক্তিত্বরা যারা জড়িয়ে রয়েছেন, সেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, এই ওয়ার্কার্স পার্টি তাদের সমস্ত ছাত্র সংগঠন এবং সেই ছাত্র সংগঠনের মধ্যে আপনার বিভিন্ন ধর্মের কিন্তু ছাত্র নেতারা রয়েছেন, নেত্রীরা রয়েছেন, তারা কিন্তু ডাক দিয়েছেন যে বাংলাদেশ কিন্তু হিন্দুদেরও। সেইখানে স্বাধীনতা সংগ্রাম থেকে 1947-এ যখন তারা লড়াই করেছিল এবং ভারত যে ভাগ হয়েছিল, শুধু আমরা বলি বারে বলে আসি যে ভারত দেশ ভাগ, কিন্তু দেশ ভাগের এই যন্ত্রণার সাথে পাঞ্জাব এবং বাংলা ভাগ হয়েছিল, দেশের এই দুটো প্রান্ত। এবং বাংলার যে ঘটনা, সেই ঘটনায় নিশ্চয়ই আগামী সময় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা রয়েছেন তারা এই ঘটনা রাখবে। তবে এই ঘটনা কিন্তু একটা দিককে ইঙ্গিত দিচ্ছে যে ছাত্র সমাজে যে দাবি, ছাত্র সমাজের যে আন্দোলন, ছাত্র সমাজ এবং আজকের যৌবন যে বেকারত্ব থেকে শুরু করে কাজ পাওয়ার সুবিধা, তার বিরুদ্ধে কিন্তু ঠিক যেভাবে মুক্তিযুদ্ধ গোটা পৃথিবীর ইন্সপিরেশন হয়ে গেছিল, জন লেনন পর্যন্ত গান বেঁধেছিলেন, ঠিক তেমনি ভাবে আজকের এই ছাত্র সমাজের এই আন্দোলন কিন্তু পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়লো এই মুহূর্তে। ভারত সরকার হাসিনার সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটার দিক থেকে দাঁড়িয়ে তিনি ভারতে আসছেন অবশ্যই, কিন্তু পশ্চিমবঙ্গে কেন? সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়েরও সঙ্গে তিনি দেখা করতে চান? তিনিও কি এখানে কোনো রকম কোনো ভূমিকা নিতে পারেন? সুজিতদার কাছে যদি একটু জানতে চাও। প্রীতি, তোমার প্রশ্ন আরেকবার। পশ্চিমবঙ্গে আসতে পারেন শেখ হাসিনা, এই বিষয়টি কেন? তিনি ভারতের শরণাপন্ন হবেন, নয়াদিল্লি যাবেন, এটা খুব স্বাভাবিক, পশ্চিমবঙ্গ কেন? স্মৃতির প্রশ্ন যে পশ্চিমবঙ্গকেই বেছে নিচ্ছেন কেন, যদি এখনো তিনি আগরতলাতে রয়েছেন, বিএসএফ তার নিরাপত্তার দায়িত্বে, এখনো পর্যন্ত আমরা সূত্রের খবর সেটা জানতে পাচ্ছি, পশ্চিমবঙ্গকেই বেছে নেওয়া কেন, বা আস্তানা কি পশ্চিমবঙ্গই হতে পারে? স্মৃতি, এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা ব্যক্তিগত অভিজ্ঞতাই বলতে হয়। শেখ হাসিনার বাবাও তো তাই করেছিলেন। পরাধীন বাংলাদেশ যখন এইরকম যুদ্ধ, মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, 25শে মার্চ অপারেশন সার্চ লাইটের কথা যেটা বললাম, তারপরে তো কাতারে কাতারে শরণার্থীরা কোথায় এসেছিলেন? তা তো পশ্চিমবঙ্গে এসেছিলেন। ঠিক যে সময় এসেছিলেন তখন আমি খুবই ছোট, ক্লাস 6 বছর বয়স, তখন আমি লালগোলা সীমান্তে ছিলেন বাবার চাকরি সূত্রে।
আমি দেখেছি আর স্কুল বন্ধ হয়ে গেছিল এবং সেখানে গরু মহিষ থেকে শুরু করে মানুষ সব শরণার্থী তারা এসে সেই 1 কোটি মানুষকে খাওয়াতে হয়েছিল সেই দিন। তখন ভারত চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, ধান এবং গম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। সেদিনকার মানুষ কিন্তু আশ্রয় দিয়েছিল, অনেক ধন মান এবং অনেক মহিলার ইজ্জত বাঁচাতে সেদিন এই পশ্চিমবঙ্গ হয়েছিল। ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গই কিন্তু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী, অবশ্যই ত্রিপুরার কথাও বলবো, কিন্তু সবচেয়ে বেশি সীমানা তো পশ্চিমবঙ্গের সাথে। যে মানুষগুলো আসছেন তিনি তো ক্ষমতাচ্যুত পদত্যাগ করেছেন বাধ্যবাধকতার কারণে, কিন্তু সেই মানুষগুলোর প্রতি কি শেখ হাসিনা নিশ্চয়ই একটা দায়বদ্ধতা তিনি অনুভব করছেন। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনও বাংলার মুখ্যমন্ত্রী যারা ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, এবং বাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের পাশে সেদিন দাঁড়িয়েছিলেন উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন নন্দিনী শতপথী, ভারতবর্ষের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী যিনি দীর্ঘদিন কংগ্রেসের নেতৃত্ব ছিলেন। এবং সবচেয়ে বড় কথা সেই সময়কার জনসংঘ তারাও কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গ পাশে এবং মুক্তিযুদ্ধের পাশে ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর অসম্ভব কিছু কিছু বক্তৃতা সেই সময় সংসদে কিন্তু উঠে এসেছিল, তিনি বারবার। এবং রাষ্ট্রসংঘের দৌত্যর ক্ষেত্রে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ প্রতিবেশী, সুতরাং এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কাছে আসাটা খুব অস্বাভাবিক নয়। এবং প্রায় আগেই তো ইনভিটেশনস দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছিল সেই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী কেটা পারে, আলবৎ পারে। ভারতের কনস্টিটিউশনে কোথাও লেখা নেই কোনো মুখ্যমন্ত্রী, তার কারণ হচ্ছে নিশ্চয়ই দেশ একটা আমাদের কাছে বড় সত্তা, রাজ্য যেমন বড় সত্তা, দেশ আমাদের কাছে বড় সত্তা, কিন্তু বিশ্বের ক্ষেত্রে আন্তর্জাতিক যে জেনিভা চুক্তি আছে সেই জেনিভা চুক্তি অনুযায়ী কোনো দেশে যদি সিভিল ওয়ার প্রতিবেশী দেশে হয় আর তারা সেই ক্ষেত্রে দেবে। প্রচুর ইউরোপ আমেরিকা কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বহু নাগরিককে কিন্তু তারা কাজ করার সুযোগ করে দেয়। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে এটা খুব সহজ, খুবই স্বাভাবিক, এবং অতীত ইতিহাস এতটাই সমৃদ্ধ যে এই ক্ষেত্রে একটা সরাসরি অবস্থান এই ক্ষেত্রে নিয়েছে। এবং বলা যায়, আমি তার সাথে অবশ্যই শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বলবো। বলেছেন আর 1 মাস পর বাংলায় 1 কোটি শরণার্থী দেখবেন, শুভেন্দু অধিকারী বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে বল। জানি না আমি কি প্রশ্ন যায়, যাতে ওরকম পরিস্থিতি যাতে না হয় নিশ্চয়ই, কারণ ওখানে যারা মানুষ যারা রয়েছেন আজকে বিপন্নতা যদি আসে, সেই ছবি তো আমরা বিভিন্ন সময় দেখেছি, অনেক প্রশ্ন বিভিন্ন সময় উঠেছে, কিন্তু ঐতিহাসিক সন্ধিক্ষণ যখন আসে সুচারু, তখন আর চোখ বুজে তুমি থাকতে পারবে না, তখন তোমাকে পক্ষ বা অবস্থান নিতেই হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ভারতের যে অবস্থান সেদিন ছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী, দেশের প্রধানমন্ত্রী শ্যাম মানেকশ, ভারতীয় সেনাবাহিনী, এবং পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা জ্যোতি বসু, আরও অনেক নাম বলতে পারি, তারকেশ্বরের বিধায়ক রাম চট্টোপাধ্যায়, তারপর এই বনগা সীমান্ত দিয়ে, কারণ ভারত তো সেই সময় ঘোষিতভাবে যেটা বাংলাদেশের বাহিনী রয়েছে তাদেরকে থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী অখণ্ডভাবে গোটা দেশ একত্রিত ছিল, গোটা বিশ্ব একত্রিত হয়ে গেছিল। পশ্চিমবঙ্গ তার সেদিন পাশে ছিল, দেশ ছিল। এবং আবারও তার কথা বলবো, সেই সময়কার বিরোধী দলনেতা, বিবেকবান দলনেতা যিনি ছিলেন, বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ীর কথা, 71-এর মুক্তিযুদ্ধের পর তার সেই ঐতিহাসিক কথা ইন্দিরা গান্ধীকে তিনি বলেছিলেন স্বয়ং মা দুর্গা। সুতরাং এইরকম ক্ষেত্রে সময়চিত অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতি নেবে, তার কারণ হচ্ছে কোনো দুর্গত দেশের পাশে সবসময় ভারত থেকে গৌতম বুদ্ধের দেশ বলেই। স্মৃতি তুমি শুনলে, এবং ইতিমধ্যেই বাংলাদেশের সেনা প্রধান বলেছেন যে তারা অন্তর্বর্তী সরকার গঠনের জন্য চেষ্টা চালাবেন। সমস্ত রকম রাজনৈতিক পক্ষ যেখানে রয়েছে, সমস্ত রাজনৈতিক পক্ষের সঙ্গে কথা হয়েছে সেনা প্রধানের। শুধু সিচুয়েশনটাকে ঠিক করতে হবে, নতুনভাবে বাংলাদেশ গড়ে উঠবে বলেও সেনা প্রধান দাবি করেছেন, এবং সমস্ত রকম দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশের সেনা প্রস্তুত, এমনটাই কিন্তু সেনা প্রধান জানিয়েছেন। আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে। বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা অনেক আগেই, এবার জানা যাচ্ছে যে তিনি আগরতলাতেও পৌঁছে গেছেন। আগরতলা থেকে দিল্লি হয়ে কি পশ্চিমবঙ্গ, যদিও সেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তবে এখনই পরিষ্কার নয়। বোন রেহানাকে সঙ্গে নিয়েই তিনি অবশেষে বাংলাদেশ ছাড়লেন। সূত্র মারফত আরও খবর, যদিও এখনো পরিষ্কার নয়, সূত্র মারফত আরও খবর তিনি ইস্তফাও দিয়েছেন। এবং সেনা প্রধান তিনি জানালেন 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, এবং সেনার এখন সবথেকে প্রধান কাজ, মূল উদ্দেশ্য দেশকে শান্ত করা, যে আন্দোলন চলছে তাকে শান্ত করা। প্রত্যেকটি মৃত্যু, প্রত্যেকটি ঘটনার বিচার হবে সেনা প্রধানের বক্তব্য।